দিকে এগিয়ে নিয়ে যায়, এটাই বাস্তব। তো সেই জন্য প্রতিটি মুহূর্ত আমরা চেষ্টা করি যারা বাস্তব বা বাস্তব বোধধারী এই সময়ের যে নিজস্ব স্রোত, নিজস্ব গতি, তাতে অনেক সময় মানুষ হাঁপিয়ে ওঠে। যদি আবার ফের সেই হাঁপানো যে পরিস্থিতিটা, এটা কাটিয়ে উঠতে সাহায্য করে বেশ কিছু সংস্কৃতি। এই সংস্কৃতির মূল্যবোধ, সংস্কৃতির রাখতে, মানুষের মনকে জাগ্রত করতে, ভালো করতে এই ৩৩-এ দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে প্রতি বছর এই অনুষ্ঠানগুলো করে থাকি, অনলাইন ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানগুলো করে রাখি, যেখানে আড়ম্বরতা জটিল সভ্যতায় খুব টাফ, তবুও আমরা যতজন জুড়তে পারি তাদের মধ্যেই আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি। বিগত বছরগুলির না, এই বছরও আমরা বর্ষবরণ অনুষ্ঠানটা পয়লা বৈশাখী পেপারটা সেটা সাবমিট এবং ভাইবার ডেট ছিল, আজকেই শেষ হলো। তো সেই জন্য আজ যেহেতু আজকে অনেক দিন পর, তো সেই জন্য ভাবলাম যে আজকের দিনটাতেই বর্ষবরণটা আমরা সেরে নিই। তো আজ অনুষ্ঠান স্বাবলম্বীর সাথে যুক্ত সমস্ত ছাত্রছাত্রী, স্বাবলম্বীর প্রিয়জন, স্বাবলম্বীর শোভানুদ্দায়ীদের এই অনুষ্ঠান। তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে আমরা একটা গানের মধ্য দিয়ে আমাদেরই একজন সমাজকর্মের স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, প্রথম বর্ষের। আমি তাকে বলবো তার আম, আমি একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব। বিশ্ব সাথে যোগে যেথায় যোগ তোমার সাথে আমারও, বিশ্ব সাথে সেইখানে আমার আপন মনে সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও, সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে
আমারও। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রায়না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রায়না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়। আনন্দ সেই আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সকলে একটু করতালি দেবেন। সত্যি অনেক অনেক ধন্যবাদ দিদিকে, খুব সুন্দর উনি এটা গাইলেন, খুব ভালো লাগলো আমাদের। একদমই তাই, অসাধারণ গেয়েছেন। একদম একদম। খুব ভালো। আমি সকলের কাছ থেকেই ফিডব্যাকটা চাই, হ্যাঁ, সকলে এটা। খুব হ্যাঁ, ভালো। এবং অনেকে অনেকে আপনারা ক্লাবস চিহ্নও ওখানে ইয়ে করতে পারেন। হ্যাঁ, বলুন সুমিত, বলুন 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 সুমিত, বলুন। এটা ওপেন ফোরাম আপনাদের জন্য, এই ঘরোয়া অনুষ্ঠানটা আপনাদের। হ্যাঁ, আমরা এরপরে কিছু বক্তব্য, স্বাবলম্বীর অভিজ্ঞতা এবং একটি কবিতা শুনে নেব। আমাদের সঙ্গে একজন শিক্ষক মহাশয় রয়েছেন, আমার পরম শ্রদ্ধেয় শ্রীপতি চক্রবর্তী মহাশয়। ওনার কাছ থেকে কিছু অভিজ্ঞতা, উনি 2 বছর 3 বছর আছেন এই গ্রুপটার সাথে, এবং উনিও কি বলবো ভীষণ অ্যাক্টিভ এই সংস্কৃতি জগতের সাথে, অনেক গুণের ভান্ডার। তো আমরা তার কাছ থেকে আপাতত একটা, শেষের দিকে আবার একটা কবিতা শুনবো, এখন আপাতত একটা। আর যারা পারফর্ম করবেন আমাকে একটু জাস্ট জানাবেন, নিজেরা স্বতঃস্ফূর্তভাবে জানাবেন যে স্যার আমি এটা করবো। এটা আপনাদের প্রোগ্রাম, ঠিক আছে? কোনো রকম ভাববেন না যে আমারটা বোধহয় খারাপ হচ্ছে কি না, এখানে কেউ কোনো ইয়ে নেই, নিশ্চিন্তে করতে পারেন। ওকে, আমি শ্রীপতি স্যারকে এবার তার অনুষ্ঠান পরিচালনার জন্য ছেড়ে দিলাম। সবার প্রথমে স্বাবলম্বী গাইড সেন্টারে পরম শ্রদ্ধেয়, পরম পূজ্যপাত সম্মানীয় তাপস রায় চ্যাটার্জি, যিনি এর কর্ণধার, তাকে আজকের এই অনুষ্ঠানে আমার যথাযোগ্য শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম জানাই। এবং সেই সঙ্গে স্বাবলম্বী গাইড সেন্টারের যতজন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আজকের এই বৈশাখ মাসের রবীন্দ্রনাথের এই যে বৈশাখ মাস, তার জন্মদিন, জন্ম মাসে প্রত্যেককে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, অন্তর্নিষিক্ত এক গভীর সমুদ্র ভালোবাসা জানাই। ভালোবাসায় কি না হয়, আর ভালোবাসার টানে আমরা সবাই আজকে মিলিত হয়েছি। প্রত্যেকের কাজ আছে, অসুবিধা আছে, তবু যারাই মিলিত হয়েছেন তাদের এই প্রচেষ্টাকে, তাদের এই উদ্যোগকে, তাদের এই মিলিত যে একসঙ্গে আমরা, তাকে সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই। জীবনটা একটা পদ্ম পাতার ওই জল যতটুকু ধরে, বা কচু পাতায় যেটুকু জল ধরে, বা গোষ্পদের বা গরুর খুরে যতটা জল ধরে, ঠিক জীবনটাই ততটাই। এই জীবন আজ আছি কাল নেই,
কিন্তু স্বাবলম্বী সেন্টার আর তাপস রায় চ্যাটার্জি দুটোই সমার্থক। জীবনে যদি এই স্বাবলম্বী সেন্টারের ছাত্র আর আগামী দিনে রেজাল্টটা কি হবে জানি না, তাহলে আগামী দিনে সবসময় থাকবো। স্যার যদি রাখেন, এই স্বাবলম্বীর সঙ্গ ছাড়তে পারবো না। সাধু সঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, এই সাধু সঙ্গ সত্যি এক অনন্য ধরনের এবং অসাধারণ উচ্চতার বাগ্মী পণ্ডিত মানুষ এবং জ্ঞানী। আমি শিক্ষক হতে পারি, কিন্তু তাপসবাবু যে উচ্চতায় বিলং করেন, যে জায়গায় থাকেন উনি, উনার যে পাণ্ডিত্য, সেটা খুব কম জনেরই আছে। এবং সত্যি উনি একজন পণ্ডিত মানুষ। উনার বাইরেটা যত কঠোর, ভিতরটা অত্যন্ত নরম মনের মানুষ, শিশুর মতো সহজ এবং সরল। প্রথমটা বুঝতে না পারলেও পরে পরে ধীরে বুঝেছি। এবং সত্যি কথা বলতে, আমি আমার প্রয়োজনে, হয়তো স্যার তখন তার প্রয়োজনে ফোন ধরছেন না, কিন্তু আমি আমার প্রয়োজনে স্যারকে বিরক্ত করে যাচ্ছি, স্যার হয়তো তারপরেও ফোনটা ধরে শান্ত করায় আমাকে বলেছে। ভয়েস মেসেজে যাই বলুক, ফোনে কিন্তু আমাকে কোনোদিন কোনো কিছুই বলেননি। মানে সবসময় আমাকে সঠিক পরামর্শ, তার গাইড দিয়ে গেছেন। এবং আমিও সেটা যখন পারি নিয়ে নিয়েছি, স্যারের কাছ থেকে আদায় করে নিয়েছি। এবং কোনো কোনো সময় স্যার সেরকম ভাবে বিরক্তও হয়নি, এবং প্রচুর ভালোবাসা পেয়েছি। মানে একটা দিনের পর দিন, একদিকে শাসন, একদিকে ভালোবাসা, বকুনি, সবকিছুর মধ্যে নিজের একজন অভিভাবক, একজন স্যার নয়, একজন দাদাকে পেয়েছি। সত্যি কথা বলতে, যে নিজের আত্মীয় পরিজনও এতটা ভালো করেন না। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই ভারতের মহামানবের সাগর তীরে, একথা রবীন্দ্রনাথ বলেছেন। যে আমাদের দেশে প্রচুর ধর্ম আছে, আধ্যাত্মিকতা আছে, কিন্তু টেকনোলজি, প্রযুক্তির দরকার। জামশেদজি টাটাকে বলেছিলেন। তাই জামশেদজি টাটা 1902 সালে মারা গেছেন বিবেকানন্দ, আর উনি তারপরেই জামশেদপুরে লৌহ ইস্পাত কারখানা তৈরি করেছিলেন। তারপর আজকের দিনে কিছু দিতে হয় আর নিতে হয়। আমরা হয়তো অনেক সময় ভাবি, যে অনেকেই বলেন যে তাপসবাবু তার ফিজটা অনেকটা বেশি নিচ্ছেন। আমার মনে হয় কোনো অংশে অন্যজনের চাইতে অনেকই কম নেন তিনি, এবং তিনি যেটা নেন তার 10 গুণ দেন, এবং সঠিক। তার যে নোট, তার যে ভয়েস ক্লিপ, এবং তার যে গাইড, আর 5টার মতো তিনি প্রতারণা করেন না। পয়সা নিয়ে ঠিক মতো গাইড দেন না, এবং অনেকের খাতা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তাপসবাবুর কাছে যারা করেছেন, স্যারের কাছে যারা নোট নিয়েছেন, যারা ফিল্ড রিপোর্ট করেছেন, ডিজার্টেশন করেছেন, বা স্যারের কাছ থেকে যারা খাতা নিয়েছেন, বা অ্যাসাইনমেন্ট যে করে দিয়েছেন নিজের মতো করে। এবং আজকের এটা বলতেই হবে, যে নিজের মা কি অবস্থায় ছিলেন হসপিটালে, সেই অবস্থায় তিনি একজন দুজনকে রেখে কিভাবে অ্যাসাইনমেন্টটা করেছেন, প্রত্যেকের কমপ্লিট করে দিয়েছেন, এবং প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব নিয়ে খোঁজ খবর নিয়েছেন। আজকে যারা টিউশনি পড়েন, খোঁজ খবর নিয়ে দেখবেন, বা আমরাও আগে যারা দেখেছি, এতটা করেন না। টিউশনি পড়তে যায়, পড়ে, সে অনলাইন হোক অফলাইন হোক, তার বাইরে কোনো কিছুই দেখেন না। পয়সা সবাই নেয়। কিন্তু আপনারা যারা এই মুহূর্তে নতুন এসেছেন, পুরানো যারা আছেন, তারা আমার সঙ্গে 100 ভাগ কেন 110 ভাগ সহমত পোষণ করবেন, যে আগামী দিনে সারা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের কথা আমি বলতে পারবো না, পশ্চিমবঙ্গে স্বাবলম্বী গাইড সেন্টারের বিকল্প কিন্তু কোনো কিছুই নেই। বিশেষ করে আমি, যার এই সোশ্যাল মিডিয়ার যুগে, অনলাইনের যুগে, আমি কিন্তু একটা যদি আমাকে মেল করতে বলে, আমি কিছুই জানি না। মানে আমি কম্পিউটার বলুন, ল্যাপটপ বলুন, মোবাইলে কিছুই জানি না। কিন্তু স্যার আমার সব কিছুই করে দিয়েছেন। আমি সারা জীবনের জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো।
এবং প্রত্যেকটা সময় সঠিক পরামর্শ। আমি কিন্তু নেতাজি ওপেনের সঙ্গে ওই যুক্ত নয়, কিন্তু আমি তাপস বাবুর সঙ্গেই যুক্ত। মানে যা কিছু হয় স্যার আমাকেই নোটিশ পাঠান। একবার হয়তো সেই নোটিশটা ডিলিট হয়ে গেল, আবার দ্বিতীয়বার পাঠাচ্ছেন, বিরক্তও হচ্ছেন না। ঠিক সময়ে ঠিক কোন সময় কিটা করতে হবে না করতে হবে সেইভাবেই স্যার সব সময়। আমি বিরক্তও করেছি, স্যার কিন্তু আমাকে সঠিক গাইড দিয়েছেন। এবং আজকের যে ভাইবাটা, গতবারে যে ফিল্ড রিপোর্ট করেছিলাম, আজকের ডিজার্টেশন আমি মনে করি আমার খুব ভালো হয়েছে। এবং কেন, ওনারা খুব স্যাটিসফ্যাকশন। এবং আমি যেভাবে বক্তব্য রেখেছি বলেছি, আমি খুব প্লিজড। গতবারে আমি অতটা প্লিজড হতে পারিনি, কিন্তু এবারে আমি কিন্তু খুব প্লিজড। মানে আমার খুব ভালো হয়েছে। স্যার আমাকে যেভাবে গাইড দিয়েছেন, যেভাবে পরামর্শ দিয়েছেন, প্রত্যেকটা স্যারের আমি মেনটেন করেছি, মেনেছি। তাই স্যারের কথা যদি কেউ মানেন তাহলে কিন্তু জীবনে ঠকবেন না। এবং প্রতিটা নির্দেশ স্যার যা যা বলেছে তাই, সেইটা আপনারা করুন, তাহলে দেখবেন আপনারা আগামী দিনে যাবেন। যাই হোক, আমি আর বেশি সময় নিচ্ছি না। আমি রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে স্যার এবং স্বাবলম্বী সেন্টারে যারা আছেন শ্রদ্ধা জানাচ্ছি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন শয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি জাত, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বেড়া ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। এই দুরন্ত ছটিকা বার বার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে জানা এই প্রণাম রয়েছেন। অসংখ্য ধন্যবাদ শ্রীপতি স্যারকে। প্রতি নমস্কার জানিয়ে রাখি আপনাকেও। বিরক্ত যে হয়নি কখনো তা নয়, অনেক সময়ই হয়তো একই কথা বারবার বোঝানোর জন্য বিরক্ত হয়েছি। রাগ যে দেখাইনি তা না, অনেক সময় রাগ কিছুটা তো পেয়েছেন আপনারা, তবুও যে মানিয়ে নিয়েছেন প্রায় 3 বছর, এটাও আমার বড় পাওনা যে আপনাদের মতো মানুষগুলোকে বকার সুযোগ পেয়েছি। আপনাদের মতো মানুষগুলোকে আমার চারপাশে পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। তো এরপর আমরা আরেকটা খোলা গলায় গান শুনে নেব সোমার কাছ থেকে, আমার এক স্যার প্রাণ প্রিয় যদি আমি মানুষ। হ্যাঁ রাজু, ডিস্টার্ব করছি রাজু, স্যার। রাজু, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন আমি বলুন। আমি হ্যাঁ হ্যাঁ বলবো স্যার। হ্যাঁ বলুন, আচ্ছা বলুন। হ্যাঁ বলতে চাইছিলাম যে আমিও 3 বছর ধরে আছি, এই সেকেন্ড ইয়ার কমপ্লিট আপনি করলাম। আপনি অভিজ্ঞতা শেয়ার করবেন তো? হ্যাঁ হ্যাঁ একটুখানি। তাহলে তাহলে একটা গানের পরে করুন না রাজু, একটা অবশ্যই গানের পরে। অবশ্যই। ঠিক হ্যাঁ, ঠিক। সোমা আছেন, আমার প্রাণ প্রিয় সোমাকে বলবো যে একটা খোলামেলা, আমি জানি সোমা
প্রস্তুত না, কিন্তু আমার ইচ্ছে যে সময় একটা গান করি। শোনা যাচ্ছে তো? আমার মিষ্টি মা, কেমন আছো? ওকে, ওকে, শুরু করো। আরেকটা অনুরোধ সকলকে, সকলে একটু ক্লাপস দেবেন, একটু জানাবেন আপনাদেরও ফিডব্যাকটা। হ্যাঁ, মানে বুঝতে পারছেন, এখন যে আমার ছোট্ট মাটি পারফর্ম করবে, এ কিন্তু জলপাইগুড়ি থেকে পারফর্ম করছে। অনলাইনের এটাই আমাদের বাড়তি পাওনা, যে সারা পশ্চিমবঙ্গটাকে আমরা একটা ছোট্ট মোবাইলে ধরতে পেরেছি। ওকে, শুরু করো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। তোমাকেও শুভ নববর্ষ। আগামীতে তুমি একদম সুন্দর ফুলের মতো বিকশিত হও। প্রত্যেকটি মুহূর্তে তোমার থেকে সুগন্ধে সুবাসিত হোক সমগ্র সমাজ, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। খুব ভালো থেকো মা। আর শেষে কিন্তু আরেকটা গান শুনবো। হ্যাঁ, এখন আপাতত রাখি। আচ্ছা, এখন আমরা একবার সুবীরের বক্তব্য, আবার একটার পরে রাজুর বক্তব্যটা। রাজু
তা তিনিও 3 বছর 4 বছর হ্যাঁ স্বাবলম্বীর সাথে আছে। অনেক জমানো স্মৃতি আছে না রাজু? হ্যাঁ অনেক স্যার জমানো স্মৃতি আছে। ওকে, শুরু করুন। প্রথমেই আমি বলবো স্যারকে একটু ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাইছি। 4 বছর, প্রায় 4 বছর হয়ে গেল স্যারের কাছ থেকে কিন্তু কোনো পেইড গাইড নিইনি, মানে যারা আর কি পেইড দিয়ে গাইড নেয় সেরকম কোনো গাইড আমি নিইনি। আমি সবকিছু নিজে নিজেই করতাম, কিন্তু নিজে খুব সিরিয়াস ছিলাম। আমার এক্সপিরিয়েন্স আছে ঈশ্বরের কৃপায়। বিভিন্ন সেক্টরে আমি কাজ করেছি, কিন্তু স্যারের কাছ থেকে যে সমস্ত ইনপুট গুলো পাই সেগুলো কিন্তু সবই ফ্রিতেই। সেই ইনপুট গুলো আমাকে আরো সমৃদ্ধ করেছে। অতএব আমি এটুকুই বলবো যে স্যারকে, যারা পুরনো স্টুডেন্ট তারা হয়তো এমএসডব্লিউ পাস করার পর বেরিয়ে যাবে, বিভিন্ন সেক্টরে যুক্ত হয়ে যাবে, আহ, তারা হয়তো এই আমাদের গ্রুপ থেকে বেরিয়েও যেতে পারে। আমি বলবো যে যারা এক্স স্টুডেন্ট তাদের নিয়ে যদি আলাদা একটা গ্রুপ করা যায়, বা তাদের সঙ্গে রানিং স্টুডেন্ট আছে তাদের নিয়েও একসাথে করা যায়, যে জবের অপরচুনিটি থাকে এরকম কোনো ইনফরমেশন যে কেউ দিতে পারে, দিলে হয়তো আমার একটা ইনফরমেশন বা অন্য একজনের একটা ইনফরমেশন অন্য কারোর আহ, জীবনে অনেক কাজে লাগতে পারে। আর দ্বিতীয় কথা এটা বলবো, স্যারকে অনুরোধ করব, সেটা হচ্ছে স্যার দেখবেন যারা একটু সামাজিকভাবে বা আর্থিকভাবে একটু পিছিয়ে আছে তাদের জন্য যদি একটু ওই ফিসটা একটু নিগোশিয়েট করা যায়, এই সমস্ত বিষয়ে আমি বলছিলাম। তারপরে যেটা মেনলি ফোকাস করছি, যে আমি হয়তো আপনার পেইড গাইড নিইনি, কিন্তু আপনার যে তথ্যগুলো আমি পেয়েছি আপনার থেকে সেগুলো অনেক সমৃদ্ধ করেছে। এবং কি বলবো এটা, আহ, বিভিন্ন জায়গায় যে সমস্ত স্টুডেন্টরা যখন এখন যারা নতুন আছে, মানে নতুন আছেন, তাদেরকে বলবো যে যারা নতুন আছেন বিভিন্ন জায়গায় এই সমস্ত, যে অনেকেই তথ্য দেয় বা বিভিন্ন রকম গাইড দেয়, সেই সমস্ত জায়গা থেকে গাইড না নিয়ে যদি স্যারের সাথে সরাসরি যোগাযোগ করেন আপনারা, হয়তো তাদের কাছ থেকে হয়তো অনেক কম খরচে আপনারা গাইড পাচ্ছেন, কিন্তু সেই গাইডটা প্রপার গাইড হবে না, বা আপনারা সেইভাবেই এই 2 বছর এমএসডব্লিউটাকে কমপ্লিট করতে পারবেন না। এমএসডব্লিউ হয়তো কমপ্লিট করতে পারলেনও, কিন্তু সেইভাবে সমৃদ্ধ হবেন না এমএসডব্লিউ করে। তো আমি বলবো যে স্যারের সাথে সরাসরি যোগাযোগ করবেন। স্যার আপনার সঙ্গে অবশ্যই কম্প্রোমাইজ করবে। আর স্যারকে আর একবার আমি অনুরোধ করব যে স্যার, যারা পুরনো স্টুডেন্ট আছেন তাদের নিয়ে যদি আর একটা গ্রুপ আপনি আলাদা রেখে দেন, তাহলে আমরা ছোট ছোট তথ্য বা ইনফরমেশন দেবো, হয়তো বিভিন্ন জায়গায় চাকরির বা চাকরির স্কোপের ইনফরমেশন, সেটা আহ, কোনো একজন স্টুডেন্টের হয়তো তার বাস্তবিক জীবনে কাজে লাগলো, সে হয়তো তথ্যটা পেলো, পেয়ে সেখানে একটা জবের অপরচুনিটি তার জন্য তৈরি হলো। সেই সমস্ত জায়গা থেকে, যেহেতু আমরা সোশ্যাল ওয়ার্কে কাজ করি, শুধু জবের অপরচুনিটি নয়, বিভিন্ন কাজের জন্য হয়তো শারীরিক অসুস্থতা বা বিভিন্ন রকম ক্রিটিক্যাল সিচুয়েশন তার আসলো, হয়তো আমরা সহযোগিতা করতে পারলাম। গ্রুপে 100 বা 200 জন থাকলো, তার মধ্যে হয়তো 10% বা 15% বা 20% রেসপন্স করলো, তাতেও হয়তো তার সুবিধা হলো। সেই জায়গা থেকে আমি বলছি স্যার, ওভারঅল। থ্যাংক ইউ স্যার। হ্যালো। অসংখ্য ধন্যবাদ রাজু। আমি কেন জানি না, আহ, আমার এই কারণেই হয়তো বেশি ভালো লাগে যে এই অনুষ্ঠানগুলোতে আপনারা মনের কথাগুলো খুলে বলেন। আমি আজকের এই কিন্তু এখনো বাড়ি স্যার, জটিল, আপনাকে ইন্টারাপ্ট করছি, এখনো আমি বাড়ি পৌঁছাইনি। আমি পরীক্ষা আচ্ছা, দিয়ে বাড়ির দিকে যাচ্ছি, এখনো বাড়ি পৌঁছাইনি। তবুও আমি লিঙ্কটা পেলাম, আমি জয়েন করলাম, যে আজকে হয়তো তার সাথে কিছু কথা একদম বলতে পারবো। ইতিমধ্যে আপনি একদম, একদিন ফোন করেছিলেন আপনাকে, আমাকে। আমি ট্রেনে ছিলাম, আপনিও ট্রেনে ছিলেন, কিন্তু আপনার ট্রেনটা চলছিল হ্যাঁ, না, আমার ট্রেনটা চলছিল, আপনি ঠিকভাবে শুনতে পাচ্ছিলেন না। ঠিক ঠিক। যাই হোক। অসংখ্য ধন্যবাদ রাজু। এটা কি জানেন, প্রত্যেকটা মানুষেরই দেখবেন একটা মানসিক খিদা থাকে। তো আমার খিদাটা হচ্ছে সম্পৃক্ততা। যে পৃথিবীর বুকে এসেছি, তো অন্তত কমসে কম কিছু মানুষের সাথে সম্পৃক্ত তো হই, না হলে আর মানুষ হলাম কি? তো এটা ভালো লাগছে
যে এই অনুষ্ঠানগুলো, এই যে আটপৌরে ব্যাপারটা, এই যে খোলামেলা মনের কথা খুলে বলার, যে আপনারা যে বুঝতে পারছেন যে এই প্ল্যাটফর্মটায় আমি মনের কথা খুলে বলতে পারি, এই জটিল মানব সভ্যতায় কিন্তু আজকে এটা কমে গেছে। সবদিকে যেন কেমন একটা চাকচিকে ভরা আর্টিফিশিয়ালিটির যুগ। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, স্বাবলম্বী গাইড সেন্টার পশ্চিমবঙ্গ কোনো ব্যবসায়িক কেন্দ্র না, এটা হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। ফিসটা কেন নিই? তার কারণ প্রফেশনালিজমটা রাখার জন্য, নাহলে আমিও সেই কোয়ালিটিটা আপনাদের দিতে পারবো না। আমি একসময়, আপনারা জানেন, একসময় আমি আপনি যদি ফিস না নেন, ফিস না নিলে সে তার মর্যাদাও বুঝতে পারে না, এটা না, হচ্ছে একটা। ওটা হ্যাঁ ঠিক। তো সেই জন্য একটা ফিস রাখি। এবারে অনেকে এটা ক্যালকুলেশন করে দেখে না যে আমি যে ফিসটা নিই সেটা কতটা রিলেটেড। যারা আমার কাছে একবার গাইডে ঢুকে যায় তারা জেনে যায়, তারা নিজেরা কিন্তু 2 বছরের পর বল, এই যে যেমন ধরুন আজকে আপনাদের 3 বছর হচ্ছে, কিন্তু 3 বছরই আমি আছি, আমি ছেড়ে যাইনি টিল নাও আছি। আপনাদের প্রত্যেকের জ্ঞাতার্থে জানাই, স্বাবলম্বী গাইড সেন্টারে যে গ্রুপ ক্রিয়েট করা হয় সেই গ্রুপ কখনো বন্ধ হয় না, এটা আপনারা জেনে রাখুন। 2011-12 সাল থেকে যে চলছে এখন পর্যন্ত 75 থেকে 76টা গ্রুপ আমি একা হ্যান্ডেল করি। আমার সাথে কয়েকজন আপনারা আছেন যারা সরাসরি হেল্প করেন, কিন্তু প্রত্যেকটি গ্রুপের অ্যাডমিন আমি। কোনো গ্রুপ আমি বন্ধ করি, পারবো না বন্ধ করতে। 22 থেকে 24 হাজার স্টুডেন্ট পাস আউট হয়ে গেছে, চলছে, এরকম স্টুডেন্ট রয়েছে আমার সাথে। পশ্চিমবঙ্গের বাইরেও এই মুহূর্তে ছড়িয়ে গেছে স্বাবলম্বীর নেটওয়ার্ক। বন্ধ করতে পারবো না, এটা নিশ্চিত থাকুন। আপনাদের গ্রুপ বন্ধ হবে না। কয়েকজন লেফট করে যান, অধিকাংশই রয়ে যান। ওইখানে যেমন আপডেট অন্যান্য গ্রুপে আপনারা পাচ্ছিলেন সেরকম আপডেট ওখানে পাবেন। আপনারাও জবের নোটিশ চাইলে, আপনাদের জবের জন্য বলে রাখি, স্বাবলম্বী জানেন একটি নতুন দিক, মানে আলাদা দিক আছে, সেটা হচ্ছে যতটা পারি আমরা স্বাবলম্বীর পক্ষ থেকে আপনাদের জবের নোটিশগুলো দিই। সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের জবের নোটিশ, কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এগুলো পেপারগুলো ওখানে পিডিএফগুলো দেওয়া হয় এবং বিভিন্ন জবের নোটিশ দেওয়া হয়। সেটা রয়েছে টেলিগ্রামে। যারা আপনারা এখনো ওই টেলিগ্রামে জয়েন হননি তারা আমাকে একটা মেসেজ করবেন, আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা এবং আপনাদের পরিচিত লেভেলেও শেয়ার করে দিতে পারবেন, সকলেই জয়েন করতে পারবেন ওখানে। ওখানেও বহু মানুষ আছে যারা নিয়মিত জবের নোটিশ পাচ্ছেন এবং আপনারা যা পান সেটাও আবার ওখানে দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ রাজু, যে আপনার মধ্যেও এই যে একটা সামাজিক সম্পৃক্ততার যে মানসিকতা, যে সমাজে মানুষের জন্য আমিও তো কিছু করতে পারি, এই মানসিকতাটাই আমাদের খুব জরুরি। আমি কতটা করতে পারি সেটা পরে ভাবুন না, কিন্তু আমি তো কিছু করতে পারি এটা ভাবা জরুরি। কতটা পারি এটা ভেবে পিছিয়ে যাওয়ার চেয়ে আমি পারি এটা ভেবে এক কদম অন্তত, এক পা অন্তত এগিয়ে গেলে আমরা সমাজ থেকে কিন্তু অনেক ভালো রাখতে পারবো, অনেক ভালো রাখতে পারবো। অসংখ্য ধন্যবাদ রাজুকে। নিশ্চিন্তে থাকুন, এখান থেকে কখনো আপনাদের তাপসের আপনাদের লেফট করবে না, গ্রুপও বন্ধ করবে না। খুব খুব ভালো লাগলো। আমরা অনিন্দিতা কি আছেন না লেফট করে গেছেন? অনিন্দিতা হ্যান্ড রেজ করেছিলেন, অনিন্দিতা আছেন? অনিন্দিতা রায়। আচ্ছা, আমি এবার সুবীরকে বলবো, সুবীরও হ্যান্ড রেজ করে আছেন, সুবীরকে বলবো। সুবীর, আপনি কিছু বলতে চান বা কোনো কবিতা পাঠ করতে চান? বলুন স্যার, আমি কিছু আপনার বলছি পরিচয়টা স্যার। দেবেন। হ্যাঁ বলুন বলুন। আমি আমার নাম সুবীর চৌধুরী। আমার বাড়ি হচ্ছে মালদা জেলায়, হবিবপুর ব্লক। প্রথমে স্যার, এই প্রোগ্রামে যারা আছেন তাকে আমার পক্ষ থেকে প্রণাম। আপনাকেও অনেক শ্রদ্ধা জানাই আমি, কারণ আপনি যেভাবে, সত্যি কথা বলতে আমি যে একটা কাজের সঙ্গে জড়িত রয়েছি, আমি সময় খুবই কম পেতাম এবং গত পরীক্ষার দিনগুলো থেকেও
পরীক্ষার কয়েক ঘন্টা আগে বা একদিন আগেও যেভাবে আপনার কাছ থেকে সহযোগিতার মাধ্যমে, সাজেশনের মাধ্যমে যে মানে করে যেটুকু করেছি স্যার, আমি পরীক্ষাতে পেরেছি এবং কমনও পেয়েছি। এটা খুব ভালো লেগেছে এবং আপনি নিঃস্বার্থভাবে ফিস ছাড়া ছাড়া মানে আমি তো আপনার ওইভাবে নেই, মানে আমি প্রতিটা প্রোগ্রামগুলোকে আপনার ইয়েতে আমি অংশগ্রহণ করি। যেভাবে আপনি আমাকে সহযোগিতা করেছেন সেটা আমার, আমি যে পাস করব কি করব না এটা নিয়ে আমার খুব একটা ইয়ে ছিল, ডাউট ছিল। তবে আপনার সাথে এই যে আপনার ক্লাসগুলোতে জয়েন করা বা বেশ এটাতে আমি অনেক সাহস পেয়েছি। মানে আপনি যেভাবে আমাকে বা গাইড করেছেন বা পুরো টিমটাই গাইড করেছেন, সেখান থেকে আমি একদম খুব অন্তর থেকে ওগুলোকে আমি ফলো করতাম যে আপনি কি বলছেন, কিভাবে পড়তে হবে, কি করে কি করতে হবে, সেইভাবে চ্যাপ্টার ভিত্তিক পড়ে পড়ে কিন্তু আমি খুব ভালো প্রতিটা পরীক্ষা বেশ ভালো দিয়েছি। এবং গত দিনেও যে গত শনিবার আমাদের ইয়ে ছিল, আমার জলপাইগুড়িতে ছিল, সেখানে বেশ ভালোই সবকিছু করে কিন্তু আমি জমা দিয়ে এসেছি আমাদের, এবং ইন্টারভিউ যেটা হয়েছে ভালোই হয়েছে। তো স্যার আমি আপনাকে মানে কি বলে এটাকে বলবো না, আপনার কাছে আমি চিরজীবনী স্যার একটা মানে কৃতজ্ঞতা আপনার কাছে আমার রইলো। হ্যাঁ, এবং আগামী ভবিষ্যতেও আরেকজন যে বললেন যে আমাদের যে স্টুডেন্ট আমরা যে পরে পুরনো হয়ে যাবো আপনার কাছে, বা একটা গ্রুপ যদি করে দেওয়া হয়, আমাদের দুঃখ কষ্ট ভালো মন্দ কোনো খবর হোক সেগুলোকে আমি জানতে পারবো। স্যার আমি অন্ততপক্ষে ভীষণ ভীষণ আপনার কাছ থেকে উপকৃত হয়েছি এবং আমার একটা আগ্রহ এবং বড় সাহস হয়ে গেছে যে আগামী দিনেও আমি এটাকে কভার করে উঠতে পারবো এবং ভালো একটা রেজাল্ট করবে এই আশাও আমি স্যার রেখেছি স্যার। অনেক ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ। আমি আবার বলছি, গ্রুপ আপনাদের থাকবে, আপনারা থাকবেন। আমি এই পৃথিবীতে যতদিন আছি আপনাদের সাথে আমার যে এই লিঙ্কেজটা হয়েছে সেটা বন্ধ হবে না, সেটা নষ্ট হবে না, নিশ্চিত থাকুন। তো আমরা আরেকটা গান আমরা আপাতত সুকন্যার কাছ থেকে শুনে নেব, তারপর আবার একটু অন্যদিকে যাব। সরি, সুকন্যা বোধহয় হয়তো নেই। আর কেউ আছেন, একটু যদি নিজের থেকে বলেন, কেউ কিছু করতে চান আজকের অনুষ্ঠানে, স্বতঃস্ফূর্তভাবে বলুন, কোনো অসুবিধে নেই। শ্রীমা কি একটা গান করবেন? হ্যাঁ, বলছিলাম সবার কি হয়ে গেছে? আপনি করতে পারেন, সবার হোক না হোক আপনি করতে পারেন। আমি তাহলে শেষে করতাম, ওই জন্য বলছি। না, দরকার নেই, আপনি করুন না, করুন। আচ্ছা, প্রথমে সকলকে আমার গলার ভয়েসটা শোনা যাচ্ছে একটু? হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? এবার সবাই একটু রেসপন্স করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, প্রথমে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের এই বছরটা যেন খুব খুব ভালো কাটে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, ঘুম নীল হরি। মরি 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 মরি, জাগরণে যাইবি ভাবরি। যারো লাগি ফিরি একা একা, আখি পিপা
শীত নাহি দেখা, যারো লাগি ফিরি একা একা, আখি পিপা শীত নাহি দেখা, তারি বাসি ওগো তারি বাসি, জাগরণে যায় বিভাবরী, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে, এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আখি পাতে, এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আখি পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি, মরি মরি জাগরণে যায় বিভাবরী। নমস্কার, আর এটা বলে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। খুব খুব ভালো লাগলো। আসলে এটাই হয়তো আমাদের অনুষ্ঠানের বৈশিষ্ট্য, যে আমরা যে যে অবস্থায় আছি সেই অবস্থাতেই আমরা আমাদের পারফর্মটা করতে পারি। এর জন্য আলাদা কোনো প্রস্তুতির দরকার হয় না। অসংখ্য ধন্যবাদ শ্রীমাকে। শ্রীমা সম্পর্কে আপনাদের বলে রাখি, যিনি কোনো কিছু ছাড়াই নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করেন। প্রতিটা দিন বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া বিভিন্ন ধরনের জবের নোটিশগুলো টেলিগ্রামে দিই। টেলিগ্রামটা আপনারা দেখবেন, এই শ্রীমাই ম্যাক্সিমাম নোটিফিকেশনগুলো শেয়ার করেন। ওই দিকটা সম্পূর্ণই উনি দেখেন। হ্যাঁ, তো আমার সঙ্গে আরো একজন, যিনি সবাই আছেন আপনারা, তার মধ্যে যে দুজন সর্বক্ষণ ওতপ্রোতভাবে যুক্ত আছেন, কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো কিচ্ছু স্বার্থে নেই এখানে, বিনা স্বার্থে আছেন। তার মধ্যে আরেকজন আছেন শঙ্করী, যিনি ওই ভাইটি আমার এই মুহূর্তে তার গোড়ালিতে চোট পেয়েছেন, একটি নতুন সার্ভিসে জয়েন করেছেন, সেই অবস্থায় গোড়ালিতে চোট পেয়ে বাড়িতেই আছেন। আপনারা অবাক হবেন, এই যে আজকে ইউটিউব লাইভটা, যারা অনেকেই বলেছেন যে স্যার আমি তো আজকে জয়েন করতে পারবো না, পরে দেখতে পাবো তো অনুষ্ঠানটা, এই যে তাদের যে দেখার সুযোগটা করে দিচ্ছেন, এটা কিন্তু আমি না, এটা শঙ্খদীপ। এই এই আইটির জায়গাটা, টেকনিক্যাল জায়গাটা উনি দেখেন, এই অবস্থাতে উনি দেখছেন, মানে কতটা আন্তরিক, এটা আমি কতটা সৌভাগ্যবান যে এদের পেয়েছি। এই শ্রীমা একটি স্কুলের শিক্ষকতা করেন, সেই সাথে সাথে উনি এই দিকটা দেখেন। তো অসংখ্য ধন্যবাদ শ্রীমাকে। খুব ভালো থাকুন, খুব ভালো কাটুক। এরপর আমি অনুরোধ করব, আর কি কেউ আপনারা কোনো অভিজ্ঞতা, স্বাবলম্বীর সাথে কাটানো কোনো মুহূর্তের অভিজ্ঞতা কিছু শেয়ার করতে চান? সুমিত, অনুসোয়াকে আমি বলবো, অনুসোয়া আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।
হ্যালো স্যার। দোয়েল বলুন, বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা দোয়েল, আপনার স্যার। অভিজ্ঞতা শেয়ার করুন। হ্যাঁ। হ্যাঁ স্যার, প্রথমে বলি যে স্যার, এক মিনিট এক মিনিট। আচ্ছা, দোয়েলের হ্যাঁ স্যার। বক্তব্যের পরে আমরা হ্যাঁ আবার একটা শ্রীপতি স্যারের কাছে কবিতা শুনে নেব, তারপর আমরা আবার ছোট মায়ের কাছে গান শুনবো। আচ্ছা স্যার, প্রথমে বলি যে আহ, আপনি বলেছিলেন যে ছেলেকে কবিতা বলতে, তার এখন মুড নাই কবিতা বলার। যার জন্য স্যার ক্ষমা চেয়ে নিচ্ছি, ও সে বলবে আচ্ছা, না আর ঠিক কি। আছে, না ঠিক আছে, বাবু আচ্ছা। যদি এখন না বলতে চায়, ঠিক আছে। হ্যাঁ, এখন ওর ঘুমও আসছে আর কি, এটা হচ্ছে ব্যাপার, যাই হোক। আর স্যার বলি যে আজকে পরীক্ষা ছিল ভাইবা। প্রথমে বলি যে খুব ভালো হয়েছে, ভীষণ ভয় পাচ্ছিলাম। ভয়টা আমি একটু পাই যে কি জানি পারবো কিনা, কেমন ভাবে বলবো, যে খুব ভালো হয়েছে। আর স্যারের খাতা দেখে তো ওনারা তো ভালো বলেছেন। সব থেকে ভালো লাগে যখন আশেপাশে যারা বসে থাকে, আমরা একই যখন সহপাঠীরা যখন বসে থাকি এবং ওরা যখন খাতাটা যখন পড়ি দেখি, তখন যখন বলে যে কার গাইড নিয়েছো, এত সুন্দর করে খাতা বানিয়েছো, তখন সত্যি স্যার খুব ভালো লাগে আর কি। এটা হচ্ছে সব থেকে মানে ভালো লাগা। আর কিন্তু হ্যালো ওই স্যার। খাতাটা কে বানিয়েছে? আমি বানিয়েছি না আপনি বানিয়েছেন? না স্যার, বানিয়েছি আমি, কিন্তু আপনি না থাকলে তো বানাতে পারতাম না অত সুন্দর। হ্যাঁ, তাহলে মানে তার মানে ওটা আমার খাতা না, ওটা আপনার খাতা, আপনি হ্যাঁ বানিয়েছেন। স্যার, হ্যাঁ। খাতাটা আমি বানিয়েছি। কিন্তু স্যার আপনি যদি ওইভাবে না বলতেন বা না বোঝাতেন বা না পড়াতেন, তাহলে স্যার অত সুন্দর খাতা হয়তো হতো না। মানে মানে অনেকেই তো এটা খাতা আপনার, নিজেরা বানিয়েছে। ঠিক 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 ঠিক। হ্যাঁ, সেটা তো আমাদেরকে স্বীকার করতে হবে, মানতেও হবে স্যার, কারণ অনেকেই খাতা বানিয়েছে। কিন্তু ওরাই যখন বলছে স্যার যে খাতাটা কত সুন্দর বানিয়েছে, বাবা এত সুন্দর খাতা বানিয়েছে, আগে বলনি তো, আগে দেখা হয়নি তো, মানে এরকম একটা ব্যাপার স্যার। মজা লাগে বেশ এই হ্যাঁ, তো এরকম একটা আচ্ছা ব্যাপার তো। দোয়েল, আমি একটা জিনিস জানতে চাইছি, আপনি হ্যাঁ যদি বলুন। এইটা শেয়ার করেন যে হুম যখন ডিজার্টেশন আপনি প্রথম রিসার্চ করতে হবে এটা যখন শুনলেন, হুম। সেই দিনের আপনার যে ভেতরে আপনার কি অনুভূতি হয়েছিল, আর যখন আপনি হ্যাঁ রিপোর্টটা সাবমিট করলেন হুম। তখনের অনুভূতি, এই দুটোর মধ্যে কি পার্থক্য পেলেন? হ্যাঁ স্যার, যখন প্রথম আপনি মানে বললেন আমি যে বলতে চাইছি সেদিনের দোয়েল আর আজকের দোয়েল, আজকে এই দুটো দোয়েলের মধ্যে একদমই কি স্যার, পার্থক্য? একদমই স্যার, যেদিন প্রথম শুনলাম বা মানে সমস্ত সহপাঠীরা যাদের সাথে পরিচয়, তারা যখন বললেন ডিজার্টেশন করতে হবে, এবং আপনিও যখন প্রথম ক্লাস নিয়ে বললেন, স্যার সত্যি কথা বলবো কিচ্ছু বুঝতে পারিনি। মানে খুব অচেনা অজানা ভেবেছিলাম যে হয়তো পারবো না, সেকেন্ড ইয়ারটা এবছর দিতে পারবো না, হয়তো পরের বছর দিতে হবে। মানে অদ্ভুত একটা লেগেছিল বিষয়টা, যে আদৌ বিষয়টা বুঝতে পারবো নাকি, করতে পারবো নাকি, মানে মানে অদ্ভুত লেগেছিল যে আমি হয়তো পারবো না। প্রথমত মনে হয়েছিল আমি হয়তো পারবো না, আমার দ্বারা হবে না, এটাই মনে হয়েছিল। কিন্তু স্যার আজকের দাঁড়িয়ে আজকে এখন মনে হচ্ছে না, বিষয়টা বেশ ভালো। এবং স্যার আরেকটাও কথা বলি, এখন আমার এটাও মনে হয় যে এরপর কি আরো কোনো কোর্স আছে, স্যারকে জিজ্ঞেস করবো, স্যার যদি করান তাহলে করব। মানে এই জিনিসটা এখন দাঁড়িয়ে, এখন আমার যেটা অনুভূতিটা হচ্ছে বা ওইখান থেকে বেরিয়ে, মানে ভাইবা দিয়ে বেরিয়ে, আমার এটাই মনে হয়েছে যে আরো কিছু করা যায় এর ওপর, এবং সেটা আপনার কাছে। এটা হয়েছে প্রথম দিন একদমই কিছুই বুঝিনি, কিন্তু স্যার কালকে রাত্রে অব্দি টেন্স, সেটা আলাদা কথা, কিন্তু এটা ছিল যে যতটুকু আপনি করিয়েছেন বা যতটুকু আমাদেরকে আপনি জানিয়েছেন, ততটুকুর ওপর বলতে পারবো। এর বাইরে যদি ওনারা কিছু ধরেন বা আমি জানি না এরকম যদি কিছু যায়, তাহলে সেটা তো আমার মধ্যে নেই, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি পারবো, এই জিনিসটা আমার মধ্যে ছিল। এবার সেটা ভয়, যেটা একটা পরীক্ষার্থীর, প্রত্যেক পরীক্ষার্থীরই লাগে, এবং যে বয়সেই হোক যখনই হোক, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। তো আজকে আমার মনে হচ্ছে যে না, আমি পেরেছি। এবং স্যার আপনাকে বেরিয়েই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি হয়েছে আপনাকে আমি জানিয়েছি যে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে, এবং ভীষণ ভালো হয়েছে পরীক্ষা। এবং আমার ফিল্ড ওয়ার্কও খুব ভালো হয়েছিল, সেটাতেও ভয় পাচ্ছিলাম যে আমি কতটা বলতে পারবো, কিন্তু ফিল্ড ওয়ার্কও খুব ভালো হয়েছিল, আজও খুব ভালো হয়েছে। এবং উম, কিছু জেনেছি স্যার, এটুকু বলবো যে আপনার কাছে গাইড নিয়ে অনলাইনে যেমন অনেকে জানতে পারে না, বা অনলাইনে কিছু জানা যায় না, এই জিনিসটা যারা বলে, আমি বলবো যে স্যারের কাছে অন্তত কিছু জানা যায়, এটুকু বলতে পারবো। আর স্যার এটা বলবো যে আমি তো পার্ট 1 পরীক্ষা দিয়ে
হ্যাঁ, পার্ট 1 ফার্স্ট পেপার দিয়ে তো আমি ঠিকই করে নিয়েছিলাম দেবো না, কিন্তু স্যার আপনাকে আপনার অত ব্যস্ত শিডিউলের মধ্যে আপনি বলেছিলেন আপনাকে একটা ফোন করতে, এবং ফোনে আপনি যেটুকু বুঝিয়েছিলেন, মানে আপনি বোধহয় আপনার ব্যস্ত সময় থেকে প্রায় 1 ঘন্টা মতো সময় আমাকে আপনি দিয়েছিলেন, এবং তারপরে আমি পরীক্ষাটা কিন্তু আপনার ওই কতগুলো কথা শুনে কিন্তু পরীক্ষা দিয়েছি, এবং সেকেন্ড ইয়ার আজ কমপ্লিট করলাম। তো স্যার এর জন্য মানে 100% মধ্যে 99.9% সম্পূর্ণ আপনার অবদান, এটা মানে একবার না 100 বার বলবো, এবং সবাইকেই বলবো যে স্যারকে প্রথমে শুধু একটু ভরসা করতে হবে, স্যার বকলে সেটা শুনে নিতে হবে, মেনে নিতে হবে। তো এটা কি ব্যাপার, স্যার যদিও বকে না কিন্তু আমরা বেশি বিরক্ত করি, বুঝতে পারি যে স্যার অত ব্যস্ত টাইমের মধ্যে আমরা যেরকম বিরক্ত করি, তো সেটা তো আমরা মানে আমরা হলে তো খুবই রেগে যেতাম, কিন্তু স্যারের মতো মানুষ রাগে না, কিন্তু তবুও হয়তো মাঝে সাঝে বকে, সেটা স্যার আমাদের ভালোর জন্য বকে, ভালো লাগে বকাটা, না হলে তো আজকে এই জায়গায় এসে স্যার পৌঁছাতাম না, মানে এতটা কনফিডেন্স সঙ্গে পরীক্ষা দিতে পারতাম না। এটা খুব ভালো লাগে। আর স্যার আর একটা কথা বলবো যারা নতুন আছেন তাদেরকে, যে স্যার কিন্তু মানে কি ভাষা বলবো আমি জানি না, স্যার কিন্তু বাড়িতে যেমন অন্যান্য অভিভাবক আছে, তার মধ্যে থেকে কিন্তু স্যারও কিন্তু আরেকজন আমাদের অভিভাবক, এটা বলবো, কারণ স্যার শুধু পড়াশোনা না, স্যার সমস্ত কিছু ক্রাইসিস কিন্তু স্যার আহ, সামলান, বা স্যারের সঙ্গে শেয়ার করা যেতে পারে, স্যার কিন্তু সেগুলোর কিন্তু সমাধানই দেন, এটুকু আমি অন্তত বলবো, কারণ আমি যে সিচুয়েশন থেকে স্যারকে ফোন করেছিলাম, যে সিচুয়েশন থেকে আমি ভর্তি হয়েছিলাম, সেইখান থেকে কিন্তু আজকে শুধু বলবো না স্যার আমাকে নোট দিয়েছেন বা পড়িয়েছেন বা বুঝিয়েছেন ক্লাসকে, সেটা না, স্যার আর্থিক দিক থেকেও আমাকে প্রচুর সাহায্য করেছে, মানসিক দিক থেকে সাহায্য করেছেন, আপনি পারবেন। তো স্যার আজকে তো কমপ্লিট হলো এবং পরীক্ষা দিলাম, খুব ভালো পরীক্ষা দিয়েছি স্যার আজকে আমি। আচ্ছা, আপনার এই যে অনলাইনে একটা ভয়, আপনার আপনার বাড়ি কোথায় দোয়েল, সেটা সবাইকে জানান। স্যার আমার বাড়ি কাটোয়া। কাটো, আর আমার বাড়ি কোথায়? স্যার মেদিনীপুর, প্রচুর তো দূর। এই এই ইয়ে আমার যতটা মনে পড়ছে যে ফার্স্ট ইয়ারে আপনি যখন আমার গাইডে ছিলেন, আপনি তো লাস্টের দিকে ছিলেন তাই না দোয়েল? হ্যাঁ 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 স্যার, একদম শেষের দিকে। সেইটা একটু যদি বলেন যে আপনি কি সিচুয়েশনে এসেছিলেন, মানে কোন হ্যাঁ সিচুয়েশনে? হ্যাঁ স্যার, সিচুয়েশনটা আমার মতো সিচুয়েশন যেন অন্য কারোর না হয়, এটা তো সর্বপ্রথম বলবো, এবং সিচুয়েশনটা কি আমি সেটা আর বলতে চাই না স্যার, তবে খুব কঠিন একটা সিচুয়েশন, যেখানে একটা মেয়ের আবার প্রায় 14-15 বছর পড়াশোনা ছেড়ে দেওয়ার পর আবার নতুন করে পড়াশোনার সঙ্গে যুক্ত, বা মেন্টালি ভাবে প্রচন্ড বিপর্যস্ত বিধ্বস্ত, সেই জায়গা থেকে এসে আবার পড়াশোনা করে পরীক্ষা দেয় এবং ফার্স্ট ক্লাস নাম্বার পাওয়া, এটা কিন্তু স্যারের মতো স্যার না থাকলে হয়তো হতো না, হয়তো বলবো কেন হতো না। তো সেই জায়গা থেকে স্যার, শুধুমাত্র স্যার কিন্তু এটা বলেছে আপনি পারবেন, আমি আছি, একটু ভরসা করুন। তো সেই ভরসাটুকু আর স্যারের প্রতি বিশ্বাসটা রাখতে হবে। আহ, আজকে কিন্তু স্যার আমি অনেকটাই পেরেছি, এটুকু বলবো। আর আর কি বলবো আপনার আমি যে জানি না, ভালো ভেতরের ভাষা নেই। আপনার ভেতরে যে পাওয়ারটা বেরোচ্ছে, সেটা শুধু আমি অবজার্ভ করছি না, এখানে সবাই বোধহয় আমার সাথে একমত হবেন, যে প্রত্যেকে এটা বুঝতে পারছেন আপনার ভেতর থেকে পাওয়ারে বলে দিচ্ছি যে আপনি পেরেছেন। হ্যাঁ আমি স্যার, শুধু একদমই তাই, আপনার শুধু পেরেছেন পারবেন এই কথাটা, আর কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি তো আছি, মানে স্যার সত্যিই বলছি, মানে এক কথা বলবো অনলাইন অভিভাবক আমি এটুকু বলি, বা প্রজেক্ট স্ত্রী বলি না কেন, তো স্যার আজকে পেরেছি, আজকে তো স্যার সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছি, এটা তো একটা মানে গর্বের সঙ্গে বলবো, এবং ফার্স্ট ইয়ারের রেজাল্ট ফার্স্ট ক্লাস পাওয়া আমার মতো সিচুয়েশনে স্যার একটা কাজ করে, আহ, ছেলেকে পড়িয়ে সংসারের কাজ করে, মানে এত কিছু করার মাঝেও করে স্যার এটুকু। এবং আরেকটা জিনিস বলবো যে আমি কিন্তু খুব কম টাইম পড়েছি স্যার, মানে যেটুকু পড়েছি আপনার উপর ভরসা করেছি, আপনার শুধু ভিডিও অডিও ক্লিপ গুলো শুনেছি, আর স্যার যে 7 দিন ছুটি ছিল, আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, শুধুমাত্র চোখ বুজে স্যারের নোটস পড়েছি আর স্যারকে শুধু বিরক্ত করেছি, স্যার এটা আমাকে বুঝিয়ে দিন, মানে একটা টাইম এমন মাথাটা হয়ে গেছে যে মানব সম্পদ আমি কিন্তু বুঝতে পারছিলাম না স্যার, আপনার মনে আছে কিনা জানি না,
আপনাকে আমি বলছি, আমাকে শুধু মানব সম্পদ কি বোঝাতে একদম চাইছে এটা একদম বুঝিয়েছে। মনে আছে, হ্যাঁ, তো মনে মাথাটা আছে। এতটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, বুঝতে পারিনি। তো স্যার আপনার এই মানব সম্পদে কিন্তু আমি সবগুলো পেপার পরীক্ষা দিয়েছি। তো মানব সম্পদ এইরকম, ধরেই। হ্যাঁ মানব সম্পদ ধরে, হ্যাঁ স্যার, মানে এতটুকু বানিয়ে বলছি না, কোনো বাড়তি বলছি না, এটা কিন্তু একদম খুব সত্যি কথা। মানে আমার সঙ্গে যেটা হয়েছে আমি শুধুমাত্র সেইটুকুই শেয়ার করছি। তো স্যার আজকে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়ে এলাম ভাইবা, ভীষণ ভালো হয়েছে, খুব খুশি আমি। এটা আচ্ছা সব দোয়েল, থেকে বড় এই যে কথা। যখন আপনি আপনি নিজে একজন সিঙ্গেল মাদার, খুব হ্যাঁ চাপের মধ্য দিয়ে, আপনি একটা খুব চাপ পরিস্থিতির মধ্য দিয়ে, সেই সময়টা আরো অনেক বেশি চাপ ছিল আপনার কাছে, একদম একদম স্যার, একদম। সেই সময়টাতে এই যে আপনি যে যে ফিজটাই দেন না কেন, আমাকে চেনেন না, জানেন না, সেই যে সেদিন আমার সাথে ফোনে কথা বলে যেটুকু মানে বিশ্বাস হয়েছিল, তার উপরে তো ফিজটা পাঠিয়েছিলেন। আমি যেমন একদম প্রত্যেককে বলি যে যেটুকু দিচ্ছেন সেটুকু 2 বছরের পর আপনি নিজেই দেখবেন যে আপনার ঠিক জায়গায় দিচ্ছেন, এইটুকু আমি বলতে পারি। এর বাইরে তো আমি আর বলতে পারি না যে আমাকে বিশ্বাস করুন কি ভরসা করুন। সেটা আজকে দাঁড়িয়ে একদম আপনি কি বলছেন? আপনার মনে পড়ছে সেদিনের, সেই স্যার। যে হ্যাঁ সেই হ্যাঁ দিনের যে হ্যাঁ ভয় স্যার, হ্যাঁ পাওয়াটা? স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়ছে, মানে মনে পড়ে স্যার, সবসময় পড়ে, প্রত্যেকটা টাইম পড়ে। যখনই পড়তে বসি এমএসডব্লিউ এর জন্য বা পড়ি বা আপনার নোটস গুলো দেখি, তখন স্যার এটা মনে পড়ে। এবং স্যার এটা মানে নিজেকে ঈশ্বরের কাছে বলে সেই কৃতজ্ঞতা বোধটা যেন আমার আজীবন থাকে। এটা আমি ঈশ্বরের কাছে বলবো যে এটা যেন আমার থাকে। আর স্যার সত্যি কথা হলো, সেদিন ভরসা হ্যাঁ করেছিলাম। সেদিন আপনাকে মানে আজকে যে যে জায়গায় দাঁড়িয়ে আপনাকে চিনি বা জানি যে স্যার এটা এই কথাটা বললে স্যার বকতে পারে, বা এইভাবে স্যার বললে এটা এই কথাটা বলতে পারে, তা তখন সত্যিই জানতাম না আপনি মানুষটা কেমন বা আপনি কে, বা আদৌ আপনি আমার পক্ষে ওই টাকাটা দেওয়া স্যার সেদিনের জন্য, সেদিন বলবো কেন আজ ওটা, কিন্তু সেদিন যেন আরো 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 আমার কাছে সেটা খুব কঠিন ছিল। তো সেটা আমি দিয়েছিলাম ভরসা। স্যার জানি না ভরসা, তবে আমার বাবা বলে যে আমি যদি কোনো অন্যায় না করি, দুনিয়ায় তো কোনো ভালো লোক আছে যারা নিশ্চয়ই সাহায্য করে বা সেই সাহায্যের হাত বাড়ায়। তো সেই ভরসাতেই। একদম একদমই তাই। অবশ্যই দুনিয়াতে তো ম্যাক্সিমাম মানুষই ভালো, দুই তো একজন এটা হয়তো আমার কোনো আমার রকম। হ্যাঁ, আমার বাবা বলে যে তুমি যদি অন্যায় না করো, অন্তত তুমি কোথাও না কোথাও, যাকে তুমি করছো তার দ্বারা পাবে না, কিন্তু কোথাও না কোথাও হয়তো তোমাকে কেউ করবে। তো স্যার হয়তো আহ আমি ওটাই ভাববো যে আপনি ওইরকমই ঈশ্বর কেউ একজনকে পাঠিয়েছেন বা আমার সঙ্গে যোগাযোগ করে দিয়েছে, যার জন্য আমি আজ আজ পরীক্ষা দিয়ে এতটা স্বতঃস্ফূর্ত এবং জোর গলায় বলতে পারছি স্যার, এই কথাগুলো বলার মতো জায়গায় হয়তো পৌঁছেছি। একদম একদমই তাই। খুব ভালো থাকুন দোয়েল, হ্যাঁ সুস্থ স্যার, থাকুন, ভালো সুন্দর থাকবেন। থাকুন। আর হ্যাঁ স্যার। ছোট্ট বাবুটাকে মানুষের মতো মানুষ করুন। আবারও হ্যাঁ বলি, স্যার, আশীর্বাদ সবসময় করুন, আছি। ওটাই আমার কোনো সব সময় থেকে যদি বড় কোনো লক্ষ্য। কোনো সময় কোনো রকম যদি দেখেন যে হ্যাঁ, সমস্যার আরেকটা ঘেরাটোপে জড়িয়ে যাচ্ছেন, নির্দ্বিধায় নিঃসংকোচে নিশ্চয়ই ডাইরেক্ট কল করবেন। নিশ্চয়ই স্যার, আমি কিন্তু এটাও করেছি, আমি অন্য বিষয়েও কিন্তু কখনো দেখলে বা ল বিষয়ে আপনাকে জানতে চাই, ল এর কোথায় ভালো কলেজ আছে বা এটার কোনো কলেজ আছে আচ্ছা, স্যার, এটা কি বলুন। বিষয় পড়তে বলেছে আপনাকে স্যার, আমি পাঠিয়েছি, আপনি কিন্তু আমাকে হ্যাঁ হ্যাঁ জানিয়েছেন যে এটা এই বিষয়ে বলছে, আপনি করতে পারেন বা আপনি চাইলে নাও করতে পারেন। সেগুলো হ্যাঁ, কিন্তু স্যার একবার আমি কিন্তু এলএলবির আপনাকে উপরে জিজ্ঞাসা বলেছিলেন। করি এবং হ্যাঁ পাঠাই হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমি। করেছিলেন। তো এটা তো একদমই, সেটা তো যাই হোক। ঠিক। স্যার অসংখ্য ধন্যবাদ এটা, দোয়েল। হ্যাঁ আমরা স্যার, একটু এগিয়ে যাই, এরপর আমরা হ্যাঁ স্যার, স্যার অবশ্যই স্যার। শ্রীপতি শ্রীপতি স্যার চক্রবর্তী। আমি হ্যাঁ, আমি বলুন। কি আজকে একটু লেট হয়ে যাব, মানে এই আচ্ছা, কারণেই হ্যাঁ বলতে আমি জানি সকাল আজকে থেকে টায়ার তিনটের যথেষ্ট। সময় উঠেছি না স্যার, হ্যাঁ সেই ভোর হ্যাঁ হ্যাঁ 3টে হ্যাঁ, উঠেছি, ঠিক তারপর আছে ঠিক আছে স্যার রেস্ট হয়নি। হ্যাঁ, ঠিক যদি আছে একটু ঠিক স্যার আছে। ভালো থাকবেন, আর সবারই উদ্দেশ্যে আপনিও একটা ভালো। কথা বলবো, স্যারকে ভরসা করুন। আরেকটা কথা স্যার না বললে না, যে সিচুয়েশনটা আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, স্যার ঠিক বললাম আমি? অ্যাসাইনমেন্টই তো, আচ্ছা, হ্যাঁ, আমার মা যখন যখন ছিল চলে গেলেন। তখন কিন্তু, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তো সেই টাইমটা কিন্তু আমি স্যারকে ফোন করতে পারিনি, কারণ আমি জানি যে প্রিয়জন হারানো কতটা কষ্টের বা সেই সিচুয়েশন গুলো। তো আমি লাস্ট মুহূর্তে আমি একবার শুধু স্যারকে খুব অমানবিক ভাবেই বলেছিলাম যে স্যার আমাকে কিন্তু এখনো কেউ ফোন করেনি। তো সঙ্গে সঙ্গে কেউ একজন ফোন আমায় করেছিল এবং বললো আমি স্যারের থেকে বলছি এরকম। তো সমস্ত কিন্তু পরীক্ষাগুলো উনি বলেছিলেন যে দিতে, তো আমি বললাম ঠিক আছে, আপনি দুটো দিয়ে আমাকে একটু ইয়ে করে দিন, আমি বাকিগুলো আমি দিয়ে নিচ্ছি, অসুবিধা হবে না। স্যার তো বলেছেন কিভাবে দিতে হয়, আর গতবার দিয়েছি, অতএব আমি পারবো।
তো স্যার ওটাই আর কি, মানে ওই সিচুয়েশনের মধ্যে যে স্যার আপনি আমাদেরকে মনে রেখেছেন, এটা কিন্তু আপনি নাও বলে যে আমার পক্ষে সম্ভব না, এটাও আপনি বলতে পারতেন, তো স্যার আপনি কিন্তু সেটা করেননি। তো এটা শুধু আপনি কতটা মানে কি বলবো, মানে কতটা আমাদেরকে স্নেহ করেন, তো সেটা একটা বুঝেছিলাম, আর স্যার শিখেছিলাম যে যাদের দায়িত্ব নিতে হয় তাদেরকে পূরণ করতে হয়, এটা স্যার শিখেছি আমি। আমি অন্তত ব্যক্তিগত দায়িত্ব নিলে দায়িত্বটা পূরণ করতে হয়, এটা আমি আপনার কাছে শিখলাম আবার একবার। আসলে আহ, এটা তো আপনারা হয়তো আমার সাথে থাকতে থাকতে এটা রিয়েলাইজ করেছিলেন যে আমার দুনিয়ায় বাবা মাই আমার সব ছিলেন। 2023-এ বাবাকে আর 2025-এ মাকে। মানে এটাই হয়েছে যে আপনাদের যখন আমি মাকে নিয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্সে, মায়ের পা তলায় বসে এক হাত দিয়ে মায়ের পাটা মালিশ করছে আর এক হাত দিয়ে ল্যাপটপে আপনাদের অ্যান্সার গুলোকে আমি কনফার্ম করছি। তারপরে তো যেদিন মা চলে গেলেন সেদিন সারা রাতই মায়ের মা পাশে, মায়ের দেহ আর আমি কেঁদেছি আর পড়েছি। যাই হোক, শুধু এইটুকু বুঝেছিলাম যে মা চলে গেছে, কিন্তু মা আমাকে বারবারই বলতো যে বাবা, যদি কেউ তোর উপরে বিশ্বাস করে, ভরসা করে, তাহলে প্রাণ দিয়ে সেটা রক্ষা করার চেষ্টা করবি। কারণ তোর উপর বিশ্বাস ভরসা করছে মানে মনে রাখবি এটা তোর সৌভাগ্য। কারণ এই দুনিয়ায় বিশ্বাস ভরসা যদি কাউকে করে তাহলে এটা তার বোঝা উচিত যে সে সৌভাগ্যবান। কারণ এখন বিশ্বাস ভরসাযোগ্য মানুষই খুঁজে পাওয়া যায় না। আমি সেটাই ভেবেছিলাম যে মাকে হয়তো আমি ফেরাতে পারবো না, কিন্তু এটাও জানতাম মা আমাকে বলতো, মা বলতো, বাবা বলতো, বাবা মা জানতো যে আমি, যেমন আপনারা জানেন যে ওপর থেকে খুব কড়া কিন্তু ভেতরে নরম। বাবা মাও জানতো যে টাপু আমাদের কেমন। তো সেই জন্য বাবা মা বারবার বলতো যে তোমাদের ছেড়ে আমরা কখনো কোথাও থাকতে পারবো না, তোমরা বিভিন্ন ভাবে আমাদেরকে পাবে। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আমি বিশ্বাস করি। আমার সাথে দুটি কাক রোজ যাতায়াত করে, আমি অনেকে শেয়ারও করেছি, আমার হাত থেকে খাবার খায়। আমি যেদিনটা বাড়ি থাকি আমার জানালার পাশের আম গাছটাতে ডালে বসে থাকে, এখানে আমি অনেককে দেখিয়েছি। এখান থেকে আমি 100% বিশ্বাসী যে বাবা মাকে আমি পাই। হয়তো সেই দিয়ে পাই না, সেই রূপে পাই না, কিন্তু আমি পাই। তো তখন আমার হ্যাঁ আমার মানসিক অবস্থা খারাপ থাকলেও আমি এটা ডিসিশন নিতে হয়েছিল যে আমার জন্য কেন এতগুলো স্টুডেন্ট সাফার করবে। তাই আমি চেষ্টা করেছি, কিন্তু কতটা পেরেছি সেটা আপনারাই বলবেন। না স্যার, আপনি করেছিলেন, এবং ওই যে বললাম, এটা আমি অন্তত ব্যক্তিগত শিখেছি যে দায়িত্ব নিলে দায়িত্বটা আহ, পালন করতে হয়। আবার আসলে একবার আমার আপনার কাছে শিখেছি। আমার সবসময় একটা টার্গেট থাকে যে আমার ভয় থাকে, জানেন তো, যে আমি যাদের দায়িত্ব নিচ্ছি ক টাকা দিল সেটা নয়, যেন শেষ পর্যন্ত আমি তার মুখ দিয়ে হাসিটা ফোটাতে পারি, যেন তিনি বলতে পারেন যে স্যার আমি স্যাটিসফাইড। একদম। এইটার খিদেটা বলতে পারেন আছে আমার মধ্যে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা স্যার, স্যার শ্রীপতি ভালো স্যারের, থাকবেন স্যার, আমি কিন্তু একটু লেফট হলাম, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, শ্রীপতি স্যারের মেয়ের কাছ থেকে আমরা একটা নাচ দেখে নেব। শুরু করো। আচ্ছা, এটা ছবিটা উঠবে কি করে? এই যে, কোনটা? তো ছবি আসছে না, কোনটা ছবি? আপনি ওর দিকে মোবাইলটা ধরুন, ওর দিকে মোবাইলটা ধরুন, তাহলেই ও দেখতে ছবি পাবে। কি? আপনি সামনে তোর আছেন, ছবি, আমার ছবি আছে। আপনার ছবি আমার আপনি ছবি সামনে আছে। রেখেছেন, আপনি মোবাইলের লেন্সটা ওর দিকে ঘোরান। এরকম উল্টো দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে।
স্টার্ট কর। বাড়ি গান তো বাজছে। হ্যাঁ। দেখো এদিকে এদিকে কোনখানটা এবার? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আহ, অন্যরাও একটু বলুন। আমাদের মিষ্টি মা খুব সুন্দর একটি, যদিও সাউন্ড একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ, সাউন্ডের নেটওয়ার্কের জন্য সাউন্ডের একটু প্রবলেম হয়েছে, তো এটা হতেই পারে। অসংখ্য ধন্যবাদ। খুব খুব ভালো থেকো মা, সামনে এগিয়ে চলো, আগামী দিনগুলো খুব ভালো হোক, তোমার মানুষের মতো মানুষ হও, আর প্রতিটা মুহূর্ত মূর্ছনা দিক নতুন নতুন সফলতা। আচ্ছা, আমরা একেবারে প্রায় শেষের দিকে একটু একটু করে এগিয়ে চলেছি। শ্রীপতি স্যার ওটা ভিডিওটা অফ করে দেন। আচ্ছা, অনুসোয়া, অনুসোয়া কি কিছু বলবেন? দেবব্রত আছেন, অনুসোয়া আছেন, লাবণী, লাবণীও আমাদের সাথে বহুদিন ধরে আছেন। স্যার একে আমি একে অনু যদি বলছি স্যার মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ অনু, বলুন 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 আপনার অভিজ্ঞতা। স্যার আমরা তো ছোট থেকে অনেক জায়গায় ব্যাচে পড়াশোনা করেছি, সবকিছুই করেছি, পয়সার বিনিময়ে হয়তো আমাদের
গাইড করেছেন, কিন্তু আপনার থেকে আমরা যতটা পেয়েছি সেখানে পয়সাটা আর আসে না। কারণ আমার আহ, পরীক্ষার সময় আমি হয়তো কোনো ওয়ার্ডের মানে বুঝছি না। আচ্ছা, প্রথম যদি আমরা একটু আপনার পরিচয়টা দেন, আপনি কে বলছেন, কি করেন, আর কোথা থেকে বলছেন? স্যার, আমি অনসুয়া মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যালো হ্যাঁ, অনুসোয়া মুর্শিদাবাদ থেকে বলছেন। আপনার প্রফেশন? স্যার, আমি জবালা শক্তি সদন হোমের হোম সুপারিনটেন্ডেন্ট হিসেবে এখন কর্মরত। ওকে ওকে, এবার বলুন। হ্যাঁ স্যার, আমার যখন এক্সাম চলছে সেই সময় আমি হয়তো কোনো ওয়ার্ডের মানে বুঝছি না, সেই সময় ঘড়িতে কটা বাজছে সেটা আমার খেয়াল নেই। আমার প্রয়োজন এখন, আমি স্যারকে এটা না জিজ্ঞাসা করলে হবে না। আমি মেসেজটা লিখে আপনাকে পাঠিয়ে দিয়েছি, আপনি যথারীতি যখন দেখেছেন তখন তখন আমাকে উত্তরটা দিয়েছেন। এটা আমি অন্য কোনো স্যার বা ম্যাডামের কাছ থেকে পাইনি স্যার। সেটা ডিসার্টেশনের জন্য হোক, চাই আমাদের রিটেন এক্সাম হোক। আর অ্যাসাইনমেন্টে তো আপনার সমস্যা ছিল, আমরা সেটা দেখেছি আপনি কিভাবে ফাইট করেছেন, আমাদেরকে সঙ্গে আগলে রেখেছেন। এতটা বোধহয় স্যার ম্যাডাম হয়ে আমার নজরে আসেনি যে স্যার ম্যাডামরা এতটা করেন। তাদের সমস্যা, তারা আগেই ডিক্লারেশন দিয়ে দেয় যে এটা হচ্ছে না, তোমরা অন্য কোথা দিয়ে করে নাও। দায়িত্বটা সেখানে তারা ক্লোজ করে দেয়, যেখানে আপনি আমাদেরকে আগলে রেখেছিলেন। এটা যদি আপনি আমাদেরকে শুধু স্টুডেন্ট ভাবতেন তাহলে হয়তো আপনিও ওই স্যারদের মতন হতেন। আপনি আমাদেরকে তার থেকেও অনেক বেশি আপন ভেবেছিলেন বলে আমাদেরকে আগলে রাখতে পেরেছেন। আজকের একটু যদি অভিজ্ঞতাটা বলেন, ডিজার্টেশন সাবমিটে আপনার এলাকার তো বহু স্টুডেন্ট ছিল, সেখানে কি স্যার, situation? মারাত্মক হচ্ছে এইটা একটু অভিজ্ঞতা। শেয়ার করুন, যারা হ্যাঁ নতুন তারাও এগুলো বুঝতে পারবে। তাও স্যার, মারাত্মক অভিজ্ঞতা সেটা হচ্ছে আমি যখন বোর্ডে বসলাম, আমার সঙ্গে দুজন এক্সামিনার ছিলেন। তারা শুধু মনে হচ্ছে যেন আমার সাথে ইন্টারোগেশন করছে, মানে উনি যখন 1 নম্বর কোশ্চেন করছেন অলরেডি আরেকটা টিচারের 3টে কোশ্চেন করা হয়ে যাচ্ছে। যদি আমি না বলতে পারছি, মানে একজনের আমি উত্তর এক্সপ্লেন করছি যখন, তখন তো দুটো আরো বা 3টে কোশ্চেন আমার জন্য অলরেডি পেন্ডিং হয়ে পড়ে থাকছে। ও তুমি এটা পারবে না, ঠিক আছে তাহলে নেক্সট বলছি। আমি তখন বলছি না ম্যাম, আমি বলছি, আমি কথাটা ঠিক শুনতে পাইনি, আপনি আরেকবার আমাকে একটু বলুন। এরকম ভাবে আমি যতগুলো পেজ এবং যতগুলো প্যারাগ্রাফ পড়েছি তাদের প্রত্যেকের হেডলাইন দেখেছেন, দেখে তাকে আবার কোশ্চেন করেছেন। ইভেন আমি যেটা লিখিনি, আমার নিজের কর্মক্ষেত্রে যেগুলো আমার প্রয়োগ করা হয় সেখান থেকেও উনি কোশ্চেন ধরেছেন। আচ্ছা, যদি আমি পাচারের উপরে করেছিলাম, তো উনি বলছেন যে এই ধরনের মেয়েদের যখন রেস্কিউ করা হয় ট্রাফিক থেকে, তাহলে সেই সব মেয়েদের যদি বাড়ির না অভিভাবক নিতে চায় তাহলে আপনারা কি করেন। আমি বলছি, তারপরে আরো ভাঙছে আরো ভাঙছে, মানে ভেঙে 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 পুরো কোশ্চেন। আপনি এই লেখাগুলো কে করে দিয়েছে, আপনি কি সাইবার থেকে করে নিয়ে এসেছেন? আমি বলেছি না। বলছে তাহলে আপনি করলেন কি করে, নিজে করলেন কি করে, কততে করলেন, কিভাবে করলেন, পাই চার্টটা আপনাকে বোঝান। তারপর হচ্ছে ট্রিপেড পদ্ধতি, সেটা আমাকে এক্সপ্লেন করুন। কোনো কোনো প্যারাগ্রাফ উনি ছাড়েননি আমাকে বলতে, কন্টিনিউয়াসলি বলে গেছেন, কোশ্চেন করে গেছেন দুজনে মিলে। আমি আমি হচ্ছি সেই টেবিল টেনিসের ওই ফেদার, আমাকে টাকা টাক টাকা টাক এইভাবে কোশ্চেন করে গেছে, আমাকে এক মুহূর্ত বিশ্রাম দেয়নি। অসাধারণ অনু, আপনি অসাধারণ উদাহরণ দিয়েছেন। স্যার, লাজবাব উদাহরণ, অসাধারণ অসাধারণ উদাহরণ টেবিল সত্যি বলছি টেনিসের স্যার, ফেদার। এই যে কথা বলছি, কথা বললেও আমার একটা রিদিম চলছে, যেখানে আমি একটু নিঃশ্বাস নিতে পারছি, কিন্তু ওখানে আমাকে রিদিম দিচ্ছে না স্যার, কন্টিনিউয়াসলি। ইভেন আমার পরে আরো 3-4 জন এরকম ভাবে গেছে, বাকি সবাইকে বলেছে আমরা তোমাদেরকে পাস করাবো না, মুখের উপর বলছে আমি তোমাদেরকে পাস আচ্ছা, করাতে আমাকে পারবো না। আমাকে এটা বলুন যে আপনাদের ওখানে তো অনেকগুলো স্টুডেন্ট এমএসডব্লিউ সেকেন্ড ইয়ারে আছেন, হ্যাঁ স্যার। তার মধ্যে ওই এরিয়াটা থেকে শুধুমাত্র আপনি আমার গাইডে আছেন, হ্যাঁ স্যার। বাকিগুলোর সাথে কি ডিফার বুঝলেন? স্যার বাকিগুলো তো অন্য জায়গা থেকে কেনাকাটা করেছে, সে তো ফার্স্ট ইয়ারও ছিল, সেকেন্ড ইয়ারও।
তাদের সেকেন্ড সঙ্গে ইয়ারেও কিনেছে স্যার, আমি লাস্ট পর্যন্ত ছিলাম। আমি লাস্টে ম্যাডামরা তো খচে গেল, বলছে আমরা বোর্ড ক্যান্সেল করব। তাদেরগুলো কি অবস্থায়, তাদের অবস্থাটা কি এখন? তারা অ্যান্সার শিট কিনে নিয়েছে স্যার, কিনে নিয়ে তাদের নাম ঠিকানা যা আছে সেগুলো শুধু চেঞ্জ করেছে। এমনকি গাইডের সিগনেচারও করা রয়েছে। গাইড কি করে সিগনেচার করেছেন জানি না, সেগুলো তো ম্যাডামরা নিজেরাই বুঝতে পারছে। পাই চার্ট এক্সপ্লেন করতে বলছে, পাই চার্ট এক্সপ্লেন করতে পারছে না। আমার পাই চার্টটা বলেছে যে হেডিংটা কেন ওই ছকের ভিতরে দিয়েছো, উপরে কেন দিলে না, তুমি এত পৃষ্ঠা রেখেছো, তাহলে ওদের মতন কেন করনি। মানে ওরা করেছে কি স্যার, যে টেবিলটা সে টেবিলটা আলাদা করেছে, পাই চার্টের ডিজাইনটা আলাদা করেছে, তারপরে হচ্ছে যে ফলাফলটা সেটা নিচে লিখেছে, মানে 3টে স্টেপ করেছে। আর আমরা তো, আপনি যে ছকটা দিয়েছেন সেই ছকের মধ্যে করেছি, ওইটাই কেন করলাম, ছকটা ওদের মতন কেন করলাম না, এটাও আমাকে ব্যাখ্যা করে বোঝাতে হয়েছে। তারপরে যারা স্যার এই ধরনের জিনিসগুলো করেছে, ম্যাডাম, দুই ম্যাডামই বলেছে দেখো তোমাদের পাশ করানো আমাদের পক্ষে সম্ভব নয়, তবে আমরাই তো শেষ কথা নয়, আমরা ওনাদেরকে একটা, বলে দিয়েছে, ওনাদের কি হ্যাঁ পাস হ্যাঁ হ্যাঁ, করানো বলে দিয়েছে? সম্ভব নয়, একদম একদম সরাসরি ভাবে ওদেরকে বলে দিয়েছে সেকেন্ড ইয়ারে তোমার পরের বছর তোমাদের সাথে আবার দেখা হবে। এতগুলো স্টুডেন্ট কতগুলো ছিল? স্যার আমি 20 জনের মতন পেলাম। আর তাছাড়া ডোম কলেজ ছিল, আর একদম লাস্ট করিমপুর না কি বেশ একটা ছিল স্যার, ওই ওই কলেজের ওখান থেকেও অনেকজন স্টুডেন্ট ছিল। ওই সংখ্যাটা আমি বলতে পারবো না, তবে মুর্শিদাবাদের সবগুলোই? সেম কলেজে অনেকগুলো স্টুডেন্টকে ওরা আটকে দিল। আচ্ছা, ওই সাইডটা প্রতিটা বছর সাফার হচ্ছে। আমি এত বলি, বলার পরেও কেন যে ওরা ওই চক্রগুলোতে পা দেয়, ওই কম পয়সায় পেয়ে যায় তো ওই জন্যই চক্রে পা দেয়। ওকে, আর কিছু অভিজ্ঞতা আপনার শেয়ার করবেন স্বাবলম্বীর সাথে? কিন্তু কিন্তু স্যার আপনি যেহেতু আমাদেরকে ডিজার্টেশনের জন্য অত চাপ দেননি, আমিও একদম কনফিডেন্টের সঙ্গে, স্যার বলেনি তাহলে এখন করব না, কিন্তু যারা ওরা কিনে নিয়ে গেছে স্যার, তারা সবার আগে মানে দুর্গাপুজোর পরে পরে ডিজার্টেশন কমপ্লিট করে নিয়েছে। আমাকেও, আমি জানতেই পারিনি ভুনা করে তারা গাইডের কাছ থেকে অনেক কিছু করিয়ে ঠরিয়ে নিয়েছে, তারপরে সিগনেচার হয়ে রেডি হয়ে বসে আছে। আমি তো আপনার কাছ থেকে যখন জানলাম তখন তো সেই নাকে মুখে দৌড়াচ্ছি আর কি, রাত জেগে করছি, ভোরবেলায় একদম আর্লি মর্নিং এ উঠে করছি। করে করে যখন আমি গেলাম, দেখলাম আমি সবার থেকে আলাদা, আমার ওই ডিজার্টেশনের কপি আর ওদের প্রায় সিমিলার, একই রকম। যাই হোক, ওটা ম্যাডাম এটাই দেখলেন। আপনার প্লাস পয়েন্ট, এটাই আপনার প্লাস একদম পয়েন্ট। স্যার, একদম, হ্যাঁ। আর এটা সম্পূর্ণরূপে আপনার ক্রেডিট স্যার, আমি তো মাত্র শুধু চালিয়েছি, আর এই কিছু না। আমার ক্রেডিট কোথায়, করলেন আপনি, আমার আপনারই ক্রেডিট? স্যার, আপনি প্রতিটা পার্ট বাই না, পার্ট আপনি আমাকে বলে দিয়েছেন স্যার, আমি তো বুঝতেই পারিনি, আপনি আমাকে আহ, শিখিয়েছেন যে এটা এইভাবে করুন, এটা এইভাবে করুন। আপনি আপনি মনে করে দেখুন স্যার, আমি আমি সাহিত্য পর্যালোচনা পাচ্ছি না স্যার, কেমন করে করবো, আপনি আবার বুঝিয়েছেন আমাকে। এটা তোমার ডিউটি না? আমি এটাই, 8:30 পৌনে 9টার যাক সময় আপনি, আপনাদের ফোন করতাম। আপনি শিখতে পেরেছেন তো? হ্যাঁ যেটা একদম আমি কথা স্যার। দিয়েছিলাম যে আপনাদের শিখিয়ে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, একদম স্যার, একদম। ওকে, ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। আহ, আগামীতে সব সময়ের জন্যই আমরা থাকবো। স্যার আমার আরো একটা ভয় ছিল যে আমি হয়তো আহ, আপনাকে হারিয়ে না ফেলি, যেহেতু আমাদের ইয়ারটা ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমেই ওই একজন বললেন, তারপরে আপনি সেটাকে কনফার্ম করলেন যে না আমরা আছি, আপনার সঙ্গে জুড়ে থাকবো সবসময়। ভালো সব লাগলো স্যার। সময়ের জন্য, সব সময়ের জন্য আছি, একসাথেই থ্যাংক থাকবো। ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো কিছু অভিজ্ঞতা শেয়ার বা কোনো পারফর্ম করতে চান, একটু জানাবেন প্লিজ। আর কেউ কিছু বলতে চান বা কোনো পারফর্ম করতে চান, স্বতঃস্ফূর্তভাবে একটু জানান। আচ্ছা, তাহলে আমরা সোমা, ছোট মা কি রেডি? এই গানটা দিয়ে আমরা শেষ করব। হ্যালো সোমা।
গলাটা বসে গেছে, আমি প্রথমে বুঝতে পারছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আহ, আমরা আপাতত প্রায় শেষের মুখে। আর দেবব্রত কিছু বলবেন? দেবব্রত, না স্যার, বলবো ওকে, আচ্ছা স্যার আপনি ঠিক আছে। একটু আমরা তো পেয়েছি আর একদম তো একদম গাইড আছে। খুব ভালো। আপনি কোথা থেকে বলছেন, বাড়ি কোথায় একটু বলে দেন অডিয়েন্সকে। আমার বাড়ি চাকদহ। আমি শুধু এইটুকু বলতে পারি যে অনলাইন আজকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ সবকে এক করে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের প্রতিটি মুহূর্ত খুব খুব ভালো কাটুক, এই শুভ কামনায় আপাতত আজকের মতো আজকের এই নববর্ষ অনলাইন অনুষ্ঠানে ইতি টানছি। সকলকে শুভরাত্রি। আমি তাপস রায় চ্যাটার্জি, অ্যাডমিন গাইড, স্বাবলম্বী গাইড সেন্টার, পশ্চিমবঙ্গ। স্বাবলম্বী মানে সকলের সাথে আছে, সর্বদাই সাথে আছে। স্বাবলম্বীর সেকেন্ড ইয়ারের ব্যাচের ক্লাস শুরু হবে মে মাসের 10 তারিখ থেকে। তার মধ্যে যারা স্বাবলম্বীর কাছে গাইড নিতে চান আমার কাছে, তারা প্রথমেই গাইড নিয়ে নেবেন, তাহলে আমি কিছু শেখাতে পারবো আপনাদের। আর রেজাল্ট নিশ্চিন্তে থাকুন, আমার দায়িত্বে থাকলে রেজাল্ট আপনি ভালোভাবে করবেন। এখানে কোনো কিছু দিয়ে দেওয়া হয় না, সবটাই শেখানো হয়, সবটাই আপনাকে দিয়ে করানো হয়। নিজেই করতে পারবেন, নিজের মোবাইলে করতে পারবেন। এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে ক্লাস দেওয়া হয়। এই ক্লাস দিয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করা হয়, তারপর সাজেস্টিভ নোটস দেওয়া হয় এক্সামে 3 মাস আগে, 25 থেকে 30 পাতার করে এক একটা পেপারের জন্য। তারপরে লাস্ট মিনিট সাজেশন থাকে। এক্সামের 10-15 দিন আগে থেকে ভয়েস ক্লিপ দেওয়া হয় ওই নোটগুলোকে ক্লিয়ার করার। তারপরে অ্যাসাইনমেন্টের সময় আমি ডাইরেক্ট গাইড করি। অ্যাসাইনমেন্ট এমএসডব্লিউ ফার্স্ট ইয়ারে ফিল্ড রিপোর্ট শেখানো হয়, তাকে কিভাবে করবেন তার স্ট্রাকচারে ড্রাফট দেওয়া হয়। ডিজার্টেশনেরও তাই করা হয়, শেখানো হয়, গাইড করা হয়, স্ট্রাকচারে ড্রাফট দেওয়া হয়। ভাইবা কিভাবে আপনি প্রিপারেশন নেবেন তার প্রিপারেশন দেওয়া হয়। ওভারঅল আপনার যতদিন না এক্সাম শেষ হচ্ছে ততদিন পর্যন্ত একটা টেলিগ্রামে গাইড গ্রুপে অ্যাড থাকি আমি নিজে, আপনাদের সমস্ত রকমের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। তো যাদের প্রয়োজন আছে তারা প্রথম থেকে নেবেন, এইটুকুই আমার অনুরোধ। আমার যে ফিসটা একসঙ্গে দিতে হয় না, প্রথমে নিলে প্রথমে 2-3 হাজার 4 হাজার দিয়ে বাকি ফিসটা আপনি মাসে মাসে সহজ ইনস্টলমেন্টে দেওয়ার সুযোগ পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।